হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি বি3 এবং ডিএসসি বি4 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই দুটি পেপারের মধ্যে কোন পেপারটা তুলনামূলকভাবে একটু সহজ আছে সেটাও তোমাদের বলে দেব। তোমরা প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। দেখো, কোয়েশ্চেন প্যাটার্ন 65 নম্বরের পরীক্ষা, 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের দুটো এবং 1 নম্বরের 15টা এসএকিউ, অর্থাৎ তোমাদের সিসি পেপার এবং এই ডিএসই পেপার প্রত্যেকটা পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সেম থাকছে। এবারে বলি, এই যে দুটো পেপারের মধ্যে ডিএসসি বি4 পেপারটা তুলনামূলকভাবে সহজ। কেন তুলনামূলকভাবে সহজ বলছি? কারণ তোমার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি তোমরা দেখো, আমি সাজেশনটা আলোচনা করছি তখন তোমরা একদম স্পষ্ট ধারণা পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি তোমরা দেখো, সেখানে দেখবে যে 10 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে, এই ডিএসসিসি 3 পেপার যেটা আছে এখান থেকে 10 নম্বরের প্রশ্ন একটু কঠিন হয়, কিন্তু 15 নম্বরের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স থেকেই চলে আসবে, ঠিক আছে। কিন্তু 10 নম্বরের প্রশ্ন একটু বেশি করতে হবে, এক্সট্রা একটু করতে হতে পারে, ঠিক আছে। তবে এবছরে কোয়েশ্চেন পেপার সহজ হবে, কারণ তোমরা এই সিলেবাসের ওপরে শেষবারের মতো পরীক্ষা দিচ্ছ। এই সিলেবাসে আর কেউ পরীক্ষা দেবে না, এবারে সিসিএফ সিলেবাস চলে এসেছে, সেই কারণে তোমাদের কোয়েশ্চেন পেপার সহজ হবে, ভয় পেও না। তবে পড়াশোনাটা কিন্তু প্রথম থেকে ভালো করে করো, ঠিক আছে। তারপরে বলি, এই যে এটা কেন সহজ বললাম, এখানে ডিএসএ বি4 পেপার যেটা হিউম্যান রাইটের ওপরে আছে, এই পেপারটায় 10 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ার্স থেকে হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো এবারে তোমরা এই দুটি পেপারের সাজেশন দেখে নাও। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো এই দুটি পেপারের সাজেশন তোমরা দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসি বি3 পেপারের সাজেশনটা দেখো। 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে যেগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো যে বিশ্বায়নের যুগে নাগরিকত্বের গুরুত্ব কমে যাচ্ছে? ব্যাখ্যা করো। এটা 2023-এ এসেছে। পরের প্রশ্ন আছে, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি টি.এইচ. মার্শালের উল্লেখ সহ আলোচনা করো। এটা 2023-এ এসেছে। 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়েছে। তোমাদের আমি প্রথমেই বলেছি 2023-এর প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে দেখো তারপরে কি প্রশ্নগুলো আছে, দেখো সাজেশনের মধ্যে, নাগরিকত্বের সনাতনী ধারণাটি মূল্যায়ন করো। আরেকটা হচ্ছে লিঙ্গায়িত নাগরিকত্বের ধারণাটির ওপর টিকা লেখো। আরেকটা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, 21-এর প্রশ্ন 24-এ এসেছে, ঠিক আছে। এবারে দেখো এখানে তোমাদের আমি দেখো একটা, দুটো, তিনটে, চারটে প্রশ্ন আমি তোমাদের টোটাল রেখেছি। এই চারটে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 নম্বর মডিউল 2 থেকে যেগুলো 15 নম্বরে করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, বৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে নাগরিকতার ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো জাতিরাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো এই দুটো 23-এর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে একটা প্রশ্ন কেটে দেওয়া হয়েছে, এটা 22-এর প্রশ্ন 24-এ রিপিট এসছে। তারপরে প্রশ্ন, বিশ্বায়ন এবং বৈষয়িক ন্যায় বিচার, এই দুটি ধারণার মধ্যে সম্পর্কটিকে বিশ্লেষণ করো। 22-এর প্রশ্ন। তারপরে বৈষয়িক যুগে নাগরিকত্বের বৈচিত্র্যের বিষয়টি একটি টিকা লেখো। এটা 21-এর প্রশ্ন। আর বৈষয়িক ন্যায় বিচার প্রসঙ্গে রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি অনুসন্ধান করো। এখানে আমি 5টা প্রশ্ন টোটাল রেখেছি, তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। এবারে 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এই পেপার থেকে। তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরের যেগুলো তৈরি করতে হবে, দেখো প্রথমেই বলে রাখি এখানে 6টা প্রশ্ন আছে, অর্থাৎ বিগত 3 বছরের প্রশ্ন এখানে তুলে দেওয়া হয়েছে। কোনো বছরের প্রশ্ন কোনো বছর রিপিট আসছে না। তবে তোমরা শেষবারের মতো পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদের প্রশ্নপত্র একটু সহজ হবে। এই সিলেবাসে তোমরাই শেষ, ঠিক আছে। এই সিলেবাসে আর কেউ পরীক্ষা দেবে না, সে কারণে তোমাদের প্রশ্নপত্র একটু সহজ হবে এবং তোমাদের জন্য 23টা ভালো করে দেখতে হবে এবং বিগত এই যে
3 বছর অর্থাৎ 6টা প্রশ্ন দেখতে হবে, এবং তোমরা যারা পেড ব্যাচে আছো তোমাদের আমি এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে করিয়ে দেব, ঠিক আছে? আর ইউটিউবেও সময় পেলে আমি আপলোড করে দেবো সেগুলো। এখানে দেখো প্রথম প্রশ্ন, নাগরিকতার ঐতিহ্যবাহী ধারণাটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, সামাজিক নাগরিকত্বের উপর টিকা লেখো। নাগরিকত্বের সংজ্ঞা দাও। নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকে ইউরোপের নাগরিকত্বের উদারনৈতিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে নাগরিকত্বের ধারণাকে প্রভাবিত করেছে ব্যাখ্যা করো। তারপরে বৈষয়িক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে সেই একই বিষয় 6টা প্রশ্ন আছে, অর্থাৎ বিগত 3 বছরের প্রশ্ন এখানে তোমাদের জন্য আমি তুলে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো, এই 6টা প্রশ্ন মডিউল 2 থেকে 10 নম্বরের অবশ্যই রেডি করবে, এবং এছাড়া তোমাদের পরবর্তীকালে আমি আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেব শেষ মুহূর্তে, ঠিক আছে, 10 নম্বরের জন্য। আর তোমরা 15 নম্বরের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে 100% কমন পেয়ে যাবে, এটুকু নিশ্চিত। অর্থাৎ যেগুলো তোমাদের আমি এই সাজেশানে দিয়েছি সেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, সেটুকু নিশ্চিত আছি। তারপরে দেখো, এবারে মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো বিশ্বায়নের প্রভাবে নারীদের অবস্থার উন্নতি হয়েছে এবং নাগরিক হিসাবে তাদের অধিকার সুনিশ্চিত করতে সক্ষম হয়েছে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন সম্পর্কে একটি টিকা। বিশ্ব ন্যায় সম্পর্কে একটি টিকা। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, আধুনিক বিশ্বে সংস্কৃতি ও জাতিগতভাবে বিভক্ত একটি সমাজের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিবর্তে ঐক্যের মধ্যে বৈচিত্র্য ধারণাটি বেশি গুরুত্বপূর্ণ, উক্তিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, অর্থনৈতিক বিশ্বায়ন জাতীয় নাগরিকত্বের ধারণাতে সংকট সৃষ্টি করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মহাজাগতিক নাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিক অধিকার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের দেখো এই পেপারটা, অর্থাৎ ডিএসসি B3 পেপারের সাজেশন। এবারে ডিএসসি B4 যাদের আছে তোমরা দেখে নাও। এবারে তোমরা ডিএসসি B4 পেপারের সাজেশনটা দেখে নাও। আর ডিএসসি B3 পেপারের তুলনায় ডিএসসি B4 পেপারটা অনেকটাই সহজ আছে, এবং এখানে সাজেশান কিন্তু বেশি পরীক্ষায় মেলে। অর্থাৎ এখানে তোমরা 10 নম্বর এবং 15 নম্বর দুই ধরনেরই প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে কমন পেয়ে যাবে। দেখো তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমাদের 15 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো করতে হবে, দেখো মডিউল 1 থেকে প্রথমে দেখো। মডিউল 1-এ প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনে নজরদারির বিভিন্ন মাধ্যমগুলি কি কি। তার সঙ্গেই আছে কাশ্মীর ও তাইওয়ান কি যথাক্রমে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের রাজনৈতিক চর্চার দেখো সেন্সরভুক্ত বিষয়, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা 23-এর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী উল্লেখযোগ্য আইনগুলি কি কি। এই আইনগুলির নিরিখে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আলোচনা করো। এই প্রশ্নটাও 2023-এ এসেছে। এই দুটো প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে, আর আমি আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপরে দেখো এখানে একটা প্রশ্ন কেটে দেওয়া হয়েছে, দেখছো এটা 24-এ রিপিট হয়েছে, 22-এর প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, সেন্সরশিপ কি। ভারতে গণমাধ্যমের ক্ষেত্রে সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার সংবিধানের প্রধান নাগরিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রধান আইনগুলি কি কি, যে কোনো দুটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে টোটাল 5টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তারপরে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। মডিউল 2 থেকে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকারগুলি কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারত এবং পাকিস্তানে লিঙ্গভিত্তিক হিংসার কারণগুলি চিহ্নিত করো এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে সেগুলি বিশ্লেষণ করো। তারপরে দেখো, তারপরে 3 নম্বর প্রশ্ন, এখানে দেখো একটা প্রশ্ন কেটে দেওয়া আছে,
22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, আর এখানেও দেখছো তোমরা 21-এর প্রশ্ন একটা 23-এ রিপিট হয়েছে, যেটা 2 নম্বরের প্রশ্নটা আমি বললাম। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, ভারতে জাতিগত দ্বন্দ্বের ওপর একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমি অধিকার আইনসমূহ আলোচনা করো। এখানে 4টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমরা 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন কি আছে দেখো মডিউল 1 থেকে, মানবাধিকার বলতে কি বোঝো, মানবাধিকারের গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, এটা 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসছে। তারপরে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রীয় অত্যাচারের রূপগুলি ব্যাখ্যা করো। 23 সালের প্রশ্ন এটাও। এখানে দেখো একটা 22-এর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 24-এ রিপিট হয়েছে, আমি কেটে রেখেছি। তারপরে, দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 3 প্রজন্মের মানবাধিকার ব্যাখ্যা করো। এখানে 4টে টোটাল প্রশ্ন আছে, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, প্রথম প্রশ্ন, ভারতে আদিবাসীদের মানবাধিকারের ওপর যে কোনো দুটি উন্নয়নমূলক প্রকল্পের প্রভাব উদাহরণসহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য এবং ভারতের জাতপাত কাঠামোর প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘন করছে, যুক্তি দাও। এটা 23-এর প্রশ্ন। প্রথম দুটো প্রশ্ন 23-এর প্রশ্ন, আবার একটা প্রশ্ন প্রথমটা দেখছো 21-এর প্রশ্ন 23-এ রিপিট এসছে। তোমাদের জন্য এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরের প্রশ্ন, তার আগে দেখো একটা প্রশ্ন দেখে নাও। এখানে 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, সেই জন্য আমি কেটে দিয়েছি। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের ওপর একটি টিকা লেখো। এই হচ্ছে তোমাদের দুটো পেপারের সাজেশন, টোটাল সাজেশন।